হ্যালো বন্ধুরা, আজকে আবার দেখো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট 8 তার পার্ট 2 86 থেকে 100 নম্বর কোশ্চেন। তোমরা যারা পুরোনো প্র্যাকটিস সেটগুলি করোনি এখনও, অবশ্যই প্লে লিস্টে চলে যাও, ওখান থেকে তোমরা আগে প্র্যাকটিস সেটগুলি করে নাও। তার সঙ্গে সঙ্গে দেখবে ওখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্লে লিস্ট আছে, সেগুলোও দেখে নাও, কারণ ক্লার্কশিপের এক্সাম ক্র্যাক করতে হলে কিন্তু ওগুলি করা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দাও। দেখো, আমরা যে বই থেকে সলিউশন করছি সেটা হচ্ছে লীলাজ ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস। এই বই থেকে তোমরা চাইলে পরেই 40টি যে সেট আছে সেই সেট 40টি সেট কিন্তু তোমরা সলিউশন করতে পারো। দেখো, প্রথম যেটা প্রশ্ন আছে, জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত হচ্ছে 7:5। ওই মিশ্রণে আরও 15 লিটার জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:8 হবে, তবে নতুন মিশ্রণে জলের পরিমাণ কত জিজ্ঞাসা করেছে। দেখো, দুধ আর জলের অনুপাত হচ্ছে 7:5, আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 7:8। এখন দেখো, আমরা জল মিশাচ্ছি, তার মানে কি জল মিশাচ্ছি মানে দুধের যে আগে মানে যে পরিমাণ ছিল এখনও পরিমাণ একই থাকা উচিত। দেখো, কোশ্চেনে কিন্তু তাই আছে, সুতরাং তোমার কোনো কিছু করতে হবে না, অর্থাৎ অঙ্কটা একদম ঠিকঠাক পজিশনে আছে। ওকে, জাস্ট তোমাদেরকে এখানে দেখতে হবে যে 5 ছিল 8 হয়ে গেছে, মানে 3 লিটার মিশিয়েছো। ভালো করে বুঝবে এখানে। তাহলে এই 3 লিটারের মান দেখো কোশ্চেনে দিয়েছে, জল কত লিটার মিশিয়েছো, 15 লিটার মিশিয়েছো। তাহলে একের মান কত? একের মান হচ্ছে, সরি 1 লিটার বলবো না, এটা ইউনিট বলি সবথেকে ভালো হবে। এই 3 ইউনিটের মান কত? 15 লিটার। তাহলে 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান হচ্ছে 3 5 15, অর্থাৎ 5। ওকে, তাহলে একের মান যদি 5 হয়, তোমাকে জিজ্ঞাসা করেছে দেখো নতুন মিশ্রণে জলের পরিমাণ কত। দেখো, নতুন মিশ্রণ কি? এটা হচ্ছে প্রথম মিশ্রণ, আর এটা হচ্ছে নতুন মিশ্রণ। নতুন মিশ্রণে এটা হচ্ছে তোমার দুধ, আর এটা হচ্ছে জল। তাহলে জলের মান কত? 8, অর্থাৎ 8-এর মান বের করে দিলে তোমাদের কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে। 5 8 40। দেখো অপশন কোথায় আছে? অপশন বি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো, স্বামী স্ত্রীর বিয়ের সময় তাদের বয়সের গড় ছিল 23 বছর। অর্থাৎ সেই সময় তাহলে তাদের বয়সের টোটাল কত ছিল? দুজন যেহেতু আছে, তাহলে গড়ের সঙ্গে তাদের সংখ্যা গুণ করলে টোটাল চলে আসবে 23 দুগুণে 46 বছর ছিল। ঠিক আছে, এবার বলেছে 5 বছর পরে তাদের সন্তানের বয়স 1 বছর হয়, তবে বাচ্চাটি যখন জন্ম নেয় তখন তাদের 3 জনের বয়সের গড় কত ছিল। দেখো, এখানে একটা জিনিস বুঝতে হবে। দেখো, 5 বছর পরে, 5 বছর পর যখন হবে, তাহলে এটা মনে করো বর্তমান, তাহলে 5 বছর পরে যদি হয় তাহলে তাদের দুজনেরই বয়স কত? 5 5 করে বেড়ে যাবে, এরও 5 বেড়ে যাবে, এরও 5 বেড়ে যাবে। ঠিক আছে, এবং সেই সময়তে তাদের সন্তানের বয়স কত ছিল? 1 বছর ছিল। কিন্তু বলেছে যখন বাচ্চাটা জন্ম নেয় মানে কি? ঠিক 1 বছর আগে জন্ম নেয়, অর্থাৎ এই জায়গায় জন্ম নেয়, মনে করো এটা গ্যাপ মনে করো 1। তাহলে এই সময়তে বাচ্চার বয়স কত ছিল? বাচ্চার বয়স 0 ছিল, এর বয়স বেড়েছিল 4, এর বয়স বেড়েছিল কত? 4। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে, অর্থাৎ সেই সময়তে বাচ্চার বয়স কত ছিল? 0। ওকে, অর্থাৎ দুজনের বয়স 4 4 করে কত বেড়েছিল? 8 বেড়েছিল। তাহলে 46 টোটাল ছিল, আর দুজনের 4 4 করে কত বাড়লো? 8। তাহলে এই 46 আর দেখো এই 8-এ কত হচ্ছে? 8 হচ্ছে 14-4, হাজার থেকে 1 5 54। অর্থাৎ এই সময়তে এই 3 জনের যে বয়স, টোটাল বয়স, সেটা ছিল 54, কারণ বাচ্চার বয়স এই সময়তে 0 ছিল। এখন দেখো 3 জনের বয়সের গড় চেয়েছে, অর্থাৎ তাহলে আমরা যেহেতু এখানে 3 জন আছে, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে টোটাল যদি 54 হয়, তাকে আমরা 3 দিয়ে ভাগ করলে 3 18 54, তাহলে কত হলো? 18 বছর। অর্থাৎ 3 জনের বয়সের গড় কত আসলো? 18 বছর। অর্থাৎ সবাই দেখো এই জায়গাটাই ভুল করবে। ঠিক আছে, অর্থাৎ 1 যোগ করে নেবে অনেকে। ঠিক আছে, অর্থাৎ জন্মানোর সময় বয়স 0 ধরতে হবে, তবে অঙ্কটা কিন্তু সলিউশন হবে। যদিও বয়স 0 ঠিক বলা যায় না, কারণ যেদিন হয় সেদিন তো একদিন তো হতেই পারে বয়স, মানে একদিন ধরে নেওয়া যেতেই পারে। ঠিক আছে, তো যাই হোক, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়, আমরা এটা 0 ধরে অঙ্কটা করতে হবে। দেখো, 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার আর 20-এর স্কোয়ার এরকম করে যোগ করে করে এসেছে 28 70। তাহলে 2-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার, 40-এর স্কোয়ারের মান কত? দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করো, সব দেখো 2 4 6 40, তার মানে কি সবার সঙ্গে দেখো 2 2 করে গুণ আছে। দেখো, এদের সঙ্গে 2 যদি গুণ করে দিই আমি, 2 বলছি, 2-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার যদি গুণ করি তাহলে 2 একে 2, 2-এর স্কোয়ার হবে। এখানে যদি 2 গুণ করি, 2-এর স্কোয়ার, 2 দুগুণে 4-এর স্কোয়ার হবে। তাহলে মানে দেখতে পাচ্ছি যে এগুলোর সঙ্গে সবার সঙ্গে কি 2-এর স্কোয়ার গুণ হয়েছে, তার মানে এইগুলোর সঙ্গে সবার সঙ্গে কি 2-এর স্কোয়ার গুণ হয়েছে। কি গুণ হয়েছে? 2-এর স্কোয়ার। 2-এর স্কোয়ার যদি গুণ হয় তাহলে পরেই আমরা কি পেয়ে যাবো? এটার সঙ্গে যদি 2-এর স্কোয়ার গুণ হয় তাহলে আমরা যেটা কোশ্চেনের অ্যান্সার চাইছে সেটাই পেয়ে যাবো। সেই জন্য কি, যেটা অ্যান্সার আছে তার সঙ্গে আমরা 2-এর স্কোয়ার গুণ করে দিলে পরেই অ্যান্সার চলে আসবে। দেখো 2870, এটা করলে পরে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, আমি আরেকটা কথা বলি, এখান থেকে তো তোমরা 2 কমন নাও, তো 2-এর স্কোয়ার কমন নিলাম, তো 2 একে 2, 1-এর স্কোয়ার, তারপরে 2-এর স্কোয়ার, তারপরে দেখো 3-এর স্কোয়ার, এরকম করতে করতে 20 দুগুণে 40, অর্থাৎ 20-এর স্কোয়ার পড়ে থাকবে। আর এটার মান তো জানাই আছে, দেওয়া আছে 2 স্কোয়ার ইন্টু 2870, এভাবেও করতে পারো, একই ব্যাপার। ঠিক আছে, দেখো সে একই অ্যান্সার আসবে। তোমার কি 4-এর সঙ্গে গুণ করতে হবে আমাকে 2870, 4 দিয়ে গুণ করো, 4-এর 0 চিহ্ন, 4 7 28-এর 8, হাতে থাকে 2, 4 8-কে 32, 32 আর 2 34, 34 4 দুগুণে 8, 8 আর 3
11, 11 840 কোথায় আছে দেখো অপশন এ, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো একটি পরীক্ষায় এক শিক্ষার্থীকে একটি সংখ্যা 3/14 অংশ বের করতে বলা হলো, কিন্তু ভুলবশত সেই সংখ্যাটিকে 3/4 অংশ বের করে ফেললো, তার ফলে সঠিক উত্তর থেকে সে 150 বেশি বের হয়, তবে সংখ্যাটি কত এটা জিজ্ঞেস করেছে। দেখো এক্ষেত্রে আমরা সে একই করব, ভগ্নাংশ নিয়ে আমরা খেলা করব না, ঠিক আছে, কারণ ভগ্নাংশ একটু কঠিন। তো আমরা সবসময় সরল জিনিসের বিশ্বাসী, সেজন্য সরল আমরা করবো। তো 4 আর 14, 4 আর 14 লসক আমরা মনে মনে করে নিতে পারি 28, আমরা সংখ্যাটাকে 28 মনে করে নিলাম। তাহলে 28-এর সঙ্গে একবার কি 3/14 করার কথা বলা হয়েছে, তো 3/14 যদি করো 14 দুগুণে 28, তাহলে কত আসলো 3 দুগুণে 6। আর একবার এই 28-এর কত করা বলা হয়েছে, 3/4 করা বলা হয়েছে। দেখো 4 7 28 আর 3 7 কত আসলো 21। অর্থাৎ এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছ যে একবার 21 এসেছে, একবার কত এসেছে 6। তাহলে দেখো এই সংখ্যাটা থেকে এইটা নিশ্চয়ই কিছুটা বেশি এসেছে, কত বেশি এসেছে 21 - 6 সমান 15 বেশি এসেছে। আর কোশ্চেনে কত বলেছে 150 বেশি এসেছে, অর্থাৎ এই 15-এর মানই হচ্ছে কত আমার 150। তো 15কে 15, তাহলে 1-এর মান কত 10, তাহলে 28-এর মান কত হবে, যেহেতু সংখ্যাটা আমাকে বের করতে বলেছে, তাহলে 28-এর মান কত হবে 28 × 10 সমান হচ্ছে 280। দেখো এটাই কোশ্চেন অ্যান্সার আসবে অপশন বি। ওকে, দেখো এখানে একটা জিনিস বলে দিই, দেখবে যেহেতু এখানে 28 এসেছে মানে অ্যান্সারটা 28-এর মাল্টিপল হবে, ঠিক আছে, আর সেটা দেখো এখানে আছে একমাত্র, সুতরাং এভাবে তোমরা কিন্তু টিক দিতে পারতে। এরপর দেখো 3/40-এর একক ঘরের অঙ্ক কত হবে জিজ্ঞাসা করেছে। দেখো এক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে পরটা থাকে সেটাকে 4 দিয়ে ভাগ করতে হয়, 4 দিয়ে ভাগ করে দেখো ভাগশেষ মিলে যাচ্ছে, অর্থাৎ 0 ভাগশেষ আসছে, যদি 0 ভাগশেষ আসে তার মানে জেনে নেবে সেটা পর কত 4, এটা কিন্তু মাথায় রাখবে, 0 ভাগশেষ থাকা মানে হচ্ছে তার মাথায় পর হচ্ছে 4, অর্থাৎ 3 এটা কত 4। তাহলে 3 মানে কি, দেখো 3 × 3 × 3 × 3, তো 3 3-কে 9 আসলো, এই দুটো গুণ করলে, আবার এখানে গুণ করলে 3 9 27 7, আবার এটা 3 দিয়ে গুণ করলে 3 7 21 1, অর্থাৎ লাস্টের ইউনিট ডিজিট কত আসছে 1 আসছে, অপশন এ, এটা হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্সার। ওকে, আর তোমরা যারা জানো 3/4 মানেই হচ্ছে 81, সেটা থেকে ডাইরেক্ট কিন্তু বলে দিতে পারবে যে একক ঘরের অঙ্ক কত হবে 1 হবে। এরপর দেখো 71 × 29 প্লাস 27 × 15 প্লাস 8 × 4 ইকাল টু কত জিজ্ঞাসা করেছে। দেখো এই অঙ্কটা তোমরা এমনি যারা গুণ মানে প্লেন বাচ্চাদের গুণ করলে পরে যেটা সঙ্গে মিলে যাবে সেটা অ্যান্সার, ঠিক আছে। তো আমি এখানে একটা জিনিস বলি, সেটা শুনে যদি একক স্থানীয় অঙ্কটা তোমরা চেক করার চেষ্টা করো। দেখো 4 8 32, এখানে 2 আসতো একক স্থানীয় অঙ্ক, এখানে 5 7 35, এখানে 5 আসতো, আর এখানে 9 9 আসতো, তার মানে কি দেখো 9 আর এই 5 14, 14 আর 2 16, মানে একক স্থানীয় অঙ্ক যেটা আসতো সেটা 6 আসতো, 6 দেখো এখানে আছে, সুতরাং এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। কিন্তু যেহেতু কোনোটি 9 আছে, কোনোটি 9 থাকলে কিন্তু চাপের, ঠিক আছে, অর্থাৎ তুমি নিশ্চিতভাবে বলতে পারবে যে এটা অ্যান্সার হবে, ঠিক আছে। তো কোনোটি না থেকে যদি অন্য কিছু ধরো এখানে যদি 2003 থাকতো তাহলে কিন্তু আমি নিশ্চিতভাবে বলে দিতে পারতাম যে এটা অ্যান্সার, ঠিক আছে। তো আমি এটা গুণ করে দেখেছি, গুণ করে দেখবে এটাই আসবে, ঠিক আছে, তোমরা গুণ করে দেখে নিও, এটা বলার কিছু নাই। এটার সঙ্গে এটা গুণ করবে, এটার সঙ্গে এটা গুণ করবে, আর এটার সঙ্গে এটা গুণ করবে, 3টে যোগ করবে, দেখবে এটা অ্যান্সার আসবে। আমি ইউনিট ডিজিট টেস্ট করে দেখলাম এটাই আসছে। ওকে, এটা টেস্ট করার একটা রুলস। এরপর দেখো একটি হোস্টেলে ছাত্র সংখ্যা 54 থেকে বৃদ্ধি পেয়ে 6000 সরি 6000 বলছি সরি 6075 হলে ছাত্রপ্রতি খাদ্যের জন্য ব্যয় কত হ্রাস করতে হবে যাতে মোট ব্যয় একই থাকে। তার মানে এখানে বলতে চাচ্ছি ছাত্র সংখ্যা 5400 ছিল, 5400 থেকে বৃদ্ধি পেয়ে 6075 হয়েছে, তাহলে পরে ছাত্রপ্রতি খাদ্যের জন্য ব্যয় কত হ্রাস করতে হবে সেটা তোমাকে জিজ্ঞাসা করেছে। দেখো ছাত্র সংখ্যা যেহেতু কত বেড়েছে, এই 5400 থেকে কত বেড়ে হয়েছে 6075 বেড়ে হয়েছে, ঠিক আছে, এটা অনুপাত করে নাও। অনুপাত করলে কত আসছে দেখো, এখানে আমরা 25 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করি, ঠিক আছে, 25 দিয়ে কাটাকাটি করলে আসছে দেখো 25 দুগুণে 50, তাহলে এখানে কত থাকছে 4 40, আবার 25 সরি 25 থেকে 25, তাহলে থাকছে 15 50 6 25 150। ওকে, ইস টু 25 দুগুণে 50 থাকছে 10, 10 মানে 107, 25 দুগুণে সরি 4 25 107 থাকছে 75, 3 25 75। ওকে, আর দেখো কাটাকাটি যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে দেখো 3 7 21, 3 দুগুণে 6, আবার 3 দিয়ে দাও 3 8 24, 3 একে 3, আর কয় দিচ্ছে দেখো 9 দিয়ে দাও 8 9 72, সরি 9 দিয়ে দিচ্ছি 8 9 72, সিট ভুল করে দিলাম, 9 দিয়ে দিলে পরে 8 9 72 মানে 8 হবে, আর এখানে 9 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 9 9 81, ঠিক আছে। আর কাটাকাটি হচ্ছে দেখো, আর কাটাকাটি হচ্ছে না। তো এবার এই অঙ্কটা তুমি কিভাবে করবে সেটা দেখে নাও। এই অনুপাত যেটা আসলো সেটা কি, সেটা উল্টোটা, অর্থাৎ অনুপাতটার মিনিং কিছু আসবে না, যেটা উল্টো করে দিলে, অর্থাৎ এই অনুপাতটাকে যদি আমরা উল্টো করে দিই তারপরে কথা আসছে 9:8, আর এইটার একটা মিনিং আছে, এইটার মিনিং হচ্ছে যে তাদের খাদ্যের জন্য যে ব্যয়, সেই ব্যয়ের এটা হচ্ছে অনুপাত, অর্থাৎ আগে ব্যয় ছিল 9, এখন হয়েছে কত 8, তারপরে কমিয়েছে কত 1 টাকা কমেছে, তারপরে 9:8 হয়েছে, মানে 9 থেকে 8 হয়েছে, মানে এখানে কমেছে কত টাকা 1 টাকা, কত টাকাতে কমেছে সেটা 9 টাকাতে, অর্থাৎ 1 টাকা কমেছে 9 টাকাতে, 100 টাকাতে কত কমেছে সেটা হয়ে যাবে তোমাদের কোশ্চেন আনসার।
অর্থাৎ 100কে তো 9 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং পূর্ণ ভাঙলে হবে 11 পূর্ণ 1/9, অর্থাৎ এখানে দেখো এটা আসবে অপশন বি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো নিম্নের গাণিতিক বিবৃতিতে প্রশ্ন চিহ্নের স্থানে কি বসবে বলেছে। দেখো এখানে 18 আছে বাই 60 ইন্টু 15/108 ইন্টু জিজ্ঞাসা চিহ্ন আছে, কাটাকাটি করে দাও। 4 15 60, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 9 12 108, আর আছে আর নেই। দেখো তাহলে এখানে এইটা সমান দেওয়া আছে 19, তার মানে জিজ্ঞাসা চিহ্নের মানটা কি হবে। দেখো এখানে যেহেতু নিচে নিচে আছে, অর্থাৎ 2ও নিচে আছে 12ও নিচে আছে, তাহলে উপরে গেলে কি হবে 19-এর সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নের মানটা আসবে 19 গুণিত 12 গুণিত 2, অর্থাৎ 19-এর সঙ্গে আমাকে কত গুণ করতে হবে, 24 গুণ করতে হবে, 19 গুণিত 24। দেখো 4 9 36-এর 6 থেকে 3, 9 একে 9 দুগুণে 18, 18 আর 4 একে 4, 18 4 22, 22 আর 3 হচ্ছে 25-এর 5, হাতে থাকে 2, 2 একে 2, 2 আর 2 4, অর্থাৎ 456, অপশন বি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো x/y = 4/5 এবং z y এর থেকে 15% কম, যদি y 30% হয় তাহলে x এবং z এর সমষ্টি কত নির্ণয় করতে বলেছে। দেখো এখানে z এর মান তো দেওয়াই আছে, z এর মান কি y এর থেকে 50% কম, তাহলে y এর থেকে 50% মান কি 15% যদি কম হয়, তাহলে এই 300-র 15% কম করে দাও, তাহলে 300 মাইনাস 300-র 15% কম করে দিলে এটা হয়ে যাবে z এর মান 15/100, এই শূন্যের সঙ্গে এই দুটো শূন্য কেটে দাও, তাহলে 300 থেকে মাইনাস 3 15 45 বাদ, তার মানে কত 355 আসছে। এটা কার মান, এটার মান আসলো আমার z এর মান। এখন দেখো আমাকে x এর মান বার করতে হবে, কারণ z এর মান আর x এর মানে যোগ করতে হবে। দেখো x/y সমান দেওয়া আছে 4/5, তার মানে কি y এর মান যদি 5 হয় তবে x এর মান 4, কিন্তু এখানে x এর মান y এর মান তো এখানে 300 দেওয়া আছে, মানে এই 5 এর মান হচ্ছে কত বার 300, 300 কি করে আসলো এখানে, তো দেখো নিশ্চয়ই এটা 5 6 30, অর্থাৎ কত গুণ 60 গুণ হয়েছে, তবে এটার 300 হয়েছে, তাহলে এই 4-এরও নিশ্চয়ই কত গুণ 60 গুণ হবে, তবে সেটা হবে x এর মান 4 6 24, কত হবে 240, তাহলে x প্লাস z, অর্থাৎ x এর মান কত আসলো আমার 240 যোগ 355, এই দুটো ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। দেখো 2 আর 3, 3 আর 2 হচ্ছে 500, ঠিক আছে 500, আর তার সঙ্গে এই 40 আর এই 55 যোগ করে আসলে 95, তাহলে 500 আর 95 যোগ করে আসছে 595। দেখো কোথায় আছে অপশন, দেখো সরি এখানে ভুল করে দিয়েছি আমরা বিয়োগে একটু, কারণ 300 থেকে 45 বাদ দিলে তো 255 হবে, সরি আমি 255 লেখা বাদ দিয়ে 355 তো আমি বেশি করে দিয়েছি। ওকে, তাহলে এখানে 255 হবে, সেজন্য আমি মনে হচ্ছে যে অ্যান্সারটা মিলছিল না। 2 আর 2 4, এটা 400 হবে, আর এটা 95 মানে 495 হবে। ওকে, এই জায়গাটা একটু দেখে নেবে, ঠিক আছে। অপশন কোথায় দেখো, অপশন সি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 95-এরটা কি বলছে, 27টি কলম 660 টাকায় বিক্রি করে 3টি কলমের ক্রয় মূল্যের সমান, লাভ হলো একটি কলমের ক্রয় মূল্য কত জিজ্ঞেস করেছে। দেখো আমরা এই অঙ্কটা করার জন্য সুন্দর একটা ট্রিক ব্যবহার করবো, যেহেতু 3টি কলমের ক্রয় মূল্যের সমান বলেছে, আমরা মনে করে নিচ্ছি একটা কলমের ক্রয় মূল্য মনে করে নেব 1 টাকা। দেখো কি মনে করে নিলাম, 1 টাকা মনে করে নিলাম, ঠিক আছে 1 টাকা, তাহলে 1 টাকা যদি হয় তাহলে লাভ কত, লাভ হচ্ছে 3টি কলমের ক্রয় মূল্যের সমান, তাহলে 3 একে 3 টাকা। ওকে, এখন দেখো তাহলে 27টা কলমের ক্রয় মূল্য কত হবে, 27টা কলমের ক্রয় মূল্য হবে 27 টাকা, সরি 27টা কলম এখানে বিক্রি করেছে, তাহলে 27টা কলমের ক্রয় মূল্য হবে 27 × 1 সমান হচ্ছে 27 টাকা, আর 27টা কলমের এখানে দেখো বিক্রয় মূল্য কত হবে, 27টা কলমের বিক্রয় মূল্য দেখে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে 27টা কলমের ক্রয় মূল্য হলো 27 টাকা, আর 3 টাকা যেহেতু লাভ হয়েছে, তার মানে আমাদের বিক্রয় মূল্য হয়ে গেল 27 যোগ 3, তার মানে হচ্ছে 30 টাকা। এটা হচ্ছে আমাদের কি মূল্য, বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এইভাবে ক্যালকুলেশন করে বিক্রয় মূল্য কিন্তু বের করে নিতে পারলাম। এটা হচ্ছে ক্রয় মূল্য, 27টা কলমের ক্রয় মূল্য হচ্ছে 27 টাকা, আর লাভ হচ্ছে 3 টাকা, তাহলে বিক্রয় মূল্য কি হবে, এই 27 যোগ 3 সমান হচ্ছে 30 টাকা। আর কোশ্চেনে দেখো বিক্রয় মূল্য সুন্দরভাবে দেওয়া আছে 660, অর্থাৎ এই 30-এর মানই হচ্ছে 660, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, 3/22 হচ্ছে 66, অর্থাৎ কত আসলো 22 আসলো, ঠিক আছে। তাহলে 1-এর মান আসলো 22, আর আমরা জানি ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, অর্থাৎ 1-এর মান বার করলে পরেই সেটা হয়ে যাবে আমাদের কোশ্চেনের অ্যান্সার। তাহলে 1-এর মান 22 যেহেতু, তাহলে অপশন ডি এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো শোভন এবং সুমিত উভয়ের একটি দ্রব্য বিক্রি করে 1818 টাকায়, কিন্তু শোভনের ক্ষতি হয় 10% এবং সুমিতের লাভ হয় 1%, তাহলে দুজনের দ্রব্যের ক্রয় মূল্যের অনুপাত কত জিজ্ঞাসা করেছে। দেখো আমি শোভনের কথা বলি, শোভন হচ্ছে 10% ক্ষতি করেছে, ঠিক আছে। তো শোভন যদি 10% ক্ষতি করে,
তাহলে পরে তার ক্ষেত্রে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে তার 90 টাকা, যেহেতু 10% ক্ষতি করেছে। আর এখানে 90 এর মানই দেওয়া আছে, বিক্রয় মূল্য কত 1818। তো 90 এর মান যদি 1818 হয় তাহলে একের মান কত 1818 বাই নিচে হচ্ছে 90। তাহলে যেহেতু ক্রয় মূল্য 100 টাকা তাহলে 100 মান কত হবে 1818 ইন্টু 100 বাই নিচে 90 হবে। এটা হচ্ছে কার শোভনের। তাহলে একইভাবে আমরা কার বের করবো, আমরা একইভাবে দেখো কে আছে সরি সুমিতের কি 1% ক্ষতি হয়েছে। তাহলে 1% যদি ক্ষতি হয় সরি 1% যদি লাভ হয় তার মানে তার 100 টাকা যদি ক্রয় মূল্য হতো তাহলে তার বিক্রয় মূল্য হতো 101 টাকা। এই 101 টাকার মানে তাহলে 1818, তাহলে একের মান কত এই সরি একর মান বলছে 100 মান কত আগের কোশ্চেনের মতো কত হতো 1818 বাই নিচে 101 ইন্টু 100 হতো, অর্থাৎ এইটার মতো সেম ভাবে করে নিলাম। ঠিক আছে, তাহলে দুই ক্ষেত্রে আমরা দেখো ক্রয় মূল্য বের করে নিলাম। ঠিক আছে, এখন ক্রয় মূল্য কি করবো আমরা অনুপাত করবো কার কার শোভনের সঙ্গে সুমিতের। তাহলে শোভনের কত শোভনের এসছে এইটা 18 ইন্টু 100 বাই নিচে 90, আর এর এসেছে কত 18 ইন্টু 100 বাই নিচে 101। দেখো একই 101 একই জিনিস। ঠিক আছে, এটা আমরা ইজিলি করে নিতে পারতাম। ঠিক আছে, আমি তা এত বড় করলাম, এটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল। এখন কোনখানে গুণ করলে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ করলে এখানে কত হবে 101 আসবে ইস্টু এখানে আসবে 90। ঠিক আছে, তো আমার মনে হচ্ছে এটা হয়তো অপশনে একটু গন্ডগোল আছে মনে হচ্ছে। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তো আমি এটা বলি, দেখো তোমরা মুখে মুখেই করে নিতে পারতে। ঠিক আছে, কীরকমভাবে দেখো এখানে 1% লাভ মানে বেশি 101, আর 10% কর মানে হচ্ছে 90, আর সেইটাই অনুপাতটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ এটাই হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। তো এখানে আমি একটা জিনিস বলি, দেখো এর যেহেতু 10% ক্ষতি হয়েছে, এই কি বলে শোভনের যেহেতু 10% ক্ষতি হয়েছে আর সুমিতের যেহেতু 1% লাভ হয়েছে। ওর লাভ কেন হয়েছে, ওর লাভ এই কারণে হয়েছে সে কারণ সে কম দামে কিনে নিয়ে এসেছে, আর শোভন যেহেতু বেশি দামে কিনে নিয়ে এসেছে সেই জন্য ওর ক্ষতি হয়েছে। ঠিক আছে, সেই জন্য কী হবে শোভনের টাকার পরিমাণটা বেশি হবে আর সুমিতের টাকার পরিমাণটা কী হবে কম হবে, অর্থাৎ 101 ইস্টু এখানে কত হবে 90 হবে। এখানে আমার মনে হচ্ছে অপশনটা গন্ডগোল আছে। ঠিক আছে, এটা এটা হবে না, 101:90 হবে। ঠিক আছে, এরপর দেখো এ ও বি বিন্দুর দূরত্ব 400 কিমি। এক ব্যক্তি এ থেকে বি বিন্দুতে উদ্দেশ্যে সকাল 6টায় যাত্রা শুরু করে 20 কিমি পার ঘন্টা গতিবেগেতে, এবং অপর এক ব্যক্তি বি থেকে এর দিকে যায় 6:30টায় যাত্রা শুরু করে 30 কিমি পার ঘন্টা গতিতে। কখন তারা পরস্পরের সঙ্গে মিলতে হবে এটা জিজ্ঞাসা করেছে। দেখো এটা একদম ইজি কোশ্চেন। দেখো এখানে যেহেতু 6:30 শুরু হয়েছে দ্বিতীয় জনে, আর এই 6টা তাহলে কি প্রথম জনে যে আছে সে আধ ঘন্টা চলে যাবে। দেখো প্রথম জনের গতিবেগ কত 20 কিমি পার ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় 20 কিমি যায়, তোমার আধ ঘন্টায় 10 কিমি চলে যাবে। তো 10 কিমি যদি চলে যায়, দেখো 400 মিটার টোটালটা ছিল রাস্তা। ঠিক আছে, তারপরে 10 কিমি যদি কমে যায়, অর্থাৎ 10 কিমি যদি চলে যায়, যেহেতু আধ ঘন্টায় 10 কিমি চলে যাবে, তখন ঘড়িতে কটা বাজবে 6:30 বাজবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, 6:30 বাজবে আর 10 কিমি রাস্তা কমে যাবে, তাহলে কত হয়ে যাবে তখন 390 কিমি রাস্তা থাকবে। এই 390 কিমি রাস্তা দুজনে মিলিয়ে পার করবে। দুজনে কত কিলোমিটার গতিবেগে, একজনের 20 আর একজনের হচ্ছে 30। যেহেতু একে অপরের বিপরীত দিকে আসছে সেজন্য তাদের আপেক্ষিক বেগটা কী হয়ে যাবে যোগ হয়ে যাবে, সমান কত হবে 50। এই 50 দিয়ে ভাগ করলে পরেই টাইমটা চলে আসবে আমাদের। এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে কত আসছে আমাদের 39/5। দেখো এখানে কাটাকাটি করো, 5 7 35, আর এখানে থাকছে কত 35 আর 4, 4/5। 4/5কে আমরা যদি মিনিট করতে চাই তাহলে 4/5 ইন্টু 60 দিয়ে গুণ করবো, 5 12 60, 4 12 48, অর্থাৎ 7 ঘন্টা 48 মিনিট। কোথা থেকে এই 60টা থেকে সরি 7টা থেকে বলছি 6:30 থেকে 7 ঘন্টা 48 মিনিট যটা হবে সেই টাইমটাই তারা একে অপরের সঙ্গে মিলতে হবে। দেখো তাহলে এখানে কটা বাজছে সেটা দেখো, 7 আর 6 13, মানে তখন 1টা বাজলো। ঠিক আছে, আর 30 আর 48, তাহলে 30 থেকে এখানে 30 দিয়ে দাও, তাহলে কটা বেজে গেল 2টো বেজে গেল, তাহলে আর 18 মিনিট থাকে, অর্থাৎ 2টো 18। তোমরা এটা যোগ করে দেখে নেবে, এটা আসবে অপশন সি, এটা আসবে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো একজন বিক্রেতা 8% লাভ করতে চায় 14% ছাড় দেওয়ার পর, তাহলে ক্রয় মূল্য থেকে ধার্য মূল্য কত শতাংশ বেশি সেটা জিজ্ঞাসা করেছে। দেখো আমি মনেই করে নিলাম যে তার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ঠিক আছে, সে যদি 8% লাভ করে তাহলে তার বিক্রয় মূল্য কত হয়ে যাবে 108 টাকা হয়ে যাবে। এখন সে কি করতে চাইছে, সে 14% ছাড় দিতে চাইছে। তাহলে 14% যদি ছাড় দেয়, তাহলে দেখো 14% যদি ছাড় দেয় তাহলে 100 টাকা যদি তার ধার্য মূল্য হয়, তার মানে তার মানে কি বলে বিক্রয় মূল্য হয়ে যাবে 86 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই 86 এর মানে হচ্ছে 108, তাহলে 100 মান কত সেটা বের করলে হয়ে যাবে আমাদের ধার্য মূল্য কত সেটা আমাদের চলে আসবে। তাহলে 86 মান হচ্ছে 108, তাহলে 1 এর মান কত 108/86, তাহলে 100 মান হয়ে যাবে 108/86 ইন্টু 100। ঠিক আছে, কাটাকাটি করার চেষ্টা করো, 54 দুগুণে 108 আর 43 দুগুণে 86। দেখো কাটাকাটি করা সম্ভব না, সুতরাং আমরা 54কে 43 দিয়ে ভাগ করি।
54কে আমরা কি করব 43 দিয়ে ভাগ করব। দেখো 43 43 তাহলে কত আসছে এখানে 1, এখানে কত আসছে 1, আর এটা নাও দশমিক, এটা নাও 0, 2 দিয়ে যাবে। দেখো 43 দুগুলো হচ্ছে 86, 6 আছে কয় 10, 4 10, 7 থেকে 1, 9 আছে কয় 11, 2 11, 24 হচ্ছে এখানে 0, 240। দেখো 5 দিয়ে দাও, 5 দিয়ে দিলে কত আসছে 3 5 15, 5 হাতে থেকে 1, 4 5 20, 20 আর 1 21। ওকে, আরেকবার করি, 3 5 15, 5 হাতে থেকে 1, 4 5 20, 20 আর 1 21। তাহলে এখানে 5 এ কয় 10, 5 এ 10, হাতে থেকে 1, 2 আছে কয় 4, 2 এ 4, অর্থাৎ দেখো 1.25 আসছে। 1.25 এর সঙ্গে দেখো 100 যেখানে গুণ আছে, তার মানে আমরা মোটামুটি বলতে পারি যে এটা কত আসছে 125% মতো আসছে, 125 পয়েন্ট সামথিং পার্সেন্টেজ আসবে। ঠিক আছে, তো আমার এটা অতটা জানার দরকার নাই। তার মানে কি এখানে আমার যে ক্রয় মূল্য সেটা ছিল 100 আর ধার্য মূল্য কত 125 পয়েন্ট সামথিং। সামথিং আমি ভাগ করে দেখলাম না, এখন ভাগ করে দেখলে দেখা যাবে। তার মানে কি এর বেড়েছে কত, বেড়েছে দেখো 25 পয়েন্ট সামথিং, মানে অপশন দেখো এটা কোথায় আছে, অপশন বিতে আছে। ঠিক আছে, এটা হয়ে যাবে এই কোশ্চেন আমাদের অ্যান্সার। এরপর দেখো অজয় ও অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য বিনিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য বিনিয়োগ করে। বছরান্তে অনিল যদি লাভের 20% পায় তবে অনিল কত টাকা বিনিয়োগ করেছিল এটা জিজ্ঞাসা করেছে। দেখো এখানে কে কে আছে, অনিল আছে আর কে আছে অজয়। আমরা লিখে নিচ্ছি অজয় আর একটা হচ্ছে অনিল। দেখো অজয় 8 মাসের জন্য বিনিয়োগ করে, তাহলে অজয় হচ্ছে 8 মাসের জন্য বিনিয়োগ করে, আর অনিল বাকি 4 মাসের জন্য বিনিয়োগ করে। তাহলে এদের অনুপাত করো 4 দুগুণে 8, অর্থাৎ 2:1। এটা হচ্ছে কিসের অনুপাত, টাইমের অনুপাত। এখন দেখো বছরান্তের শেষে অনিল যদি লাভের 20% পায়, তাহলে এ যদি লাভের 20% পায় তাহলে নিশ্চয়ই এ কত পাবে 80% পাবে। দেখো এটার সঙ্গে এটা যদি কাটাকাটি করো 4 × 80, তাহলে কত আসলো 4:1। এটা আসলো কিসের অনুপাত, এটা আসলো তোমার প্রফিটের অনুপাত। এখন দেখো প্রফিটের অনুপাতকে যদি টাইমের অনুপাত দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ এটা দিয়ে ভাগ করা হয়, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে বিনিয়োগের অনুপাত। ঠিক আছে, অর্থাৎ এই 4:1কে আমরা 2:1 দিয়ে ভাগ করি। দেখো 4কে 2 দিয়ে ভাগ করলে আসলে 2:1 দিয়ে ভাগ করলে 1, অর্থাৎ এই যে জিনিসটা পেলাম এটা হচ্ছে আমাদের কিসের অনুপাত, এটা হচ্ছে আমাদের বিনিয়োগের অনুপাত, অর্থাৎ কে কত টাকা বিনিয়োগ করেছে। ঠিক আছে, এখন দেখো কার টাকা দেওয়া আছে, দেখো এখানে দেখা যাচ্ছে অজয় অর্থাৎ প্রথম জনের টাকা দেওয়া আছে। প্রথম জনের টাকার পরিমাণ কত 8,000, অর্থাৎ এই 2 এর মান হচ্ছে 8,000, অর্থাৎ 2 ইউনিটের মান যদি 8,000 হয় তাহলে 1 ইউনিটের মান 4 দুগুণে 8, অর্থাৎ 4,000 টাকা হবে। ওকে, অর্থাৎ আমাদের অজয় যে ছিল ব্যবসায়ী, অনিল যে ছিল সে ব্যবসায় আমাদের 4,000 টাকা নিয়োগ করেছিল। তাহলে অপশন ডি এটা হয়ে যাবে আমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামে ডাল বিক্রি করে প্রতি কেজি 16.50 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে। দেখো এটা দেখো কেনা দাম, এটাও দেখো কেনা দাম, আর এটা হচ্ছে দেখো বিক্রয় মূল্য। তাহলে এই বিক্রয় মূল্যটাকে কি করতে হবে, আমাকে কেনা দামে পরিণত করতে হবে। দেখো 20% লাভ মানে কি, 20% লাভ মানে হচ্ছে 5 টাকা যদি তোমার কেনা দাম হয় তাহলে 6 টাকা হচ্ছে তোমার বিক্রয় মূল্য। কারণ কি 20% মানে হচ্ছে 1/5, 5 × 100, অর্থাৎ 1/5, মানে 5 টাকাটা হচ্ছে ক্রয় মূল্য আর 1 টাকা লাভ হয়েছে, তাহলে 5 থেকে 6 টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। আর এই 6 এর মানে দেখো কোশ্চেন দেওয়া আছে, 6 এর মান কত 16.50, তাহলে 1 এর মান কত 16.50 বাই নিচে 6, আমাদেরকে 5 এর মান বের করতে হবে ক্রয় মূল্য, অর্থাৎ 16.506 × 5। দেখো এটার সঙ্গে এটা কাটাকাটি করার চেষ্টা করো। দেখো 5.5 আসছে, কারণ 5 × 55 165 হয়, আর এটার সঙ্গে সরি 5 বলছি, সরি 3 হয়, 3 হয় 165, আর 3 দুগুণে 6, তাহলে 5কে 2 দিয়ে ভাগ করলে আসছে 5-এর অর্ধেক 2.5, অর্থাৎ 5.5, তার সঙ্গে 5-এর অর্ধেক হচ্ছে 2.5, এইটা দুটো গুণ করতে হবে। তাহলে এটা গুণ করলে আসবে দেখবা 1325 আসছে, অর্থাৎ 13.25 আসছে, কারণ দুটোর আগে দশমিক আছে। ঠিক আছে, এখন আমরা যদি এলিগেশন করি তাহলে পরে অঙ্কটা হয়ে যাবে। দেখো কত আছে 12, এখানে আছে কত 15, আর এটা আসলো কত আমাদের 13.25। এই দশমিকটা হটি দিয়ে আমরা শুধু 25 লিখছি। তো 25 যদি লিখি তাহলে একটা দশমিক যদি হটি দিই তাহলে কটা শূন্য পাবো, 2টো শূন্য পাবো। সেজন্য এখানে একটা 2টো শূন্য দিব, এখানে 2টো শূন্য দিব, যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। দেখো 1325 থেকে 1200 বাদ দিলে 125 হয়। ঠিক আছে, আর এই 1325 থেকে 1500 বাদ দিলে কত হয়, এখানে 75 আর ওইদিকে 100, মানে 175 হয়। অনুপাত করো 25 দিয়ে কাটাকাটি করো, 7-25 175, আর 5-25 125, তাহলে 7:5 কোথায় আছে দেখো 7:5, অপশন সি, অর্থাৎ এটাই হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা এখনো পুরোনো ভিডিওগুলি দেখোনি অবশ্যই দেখে নাও।